হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। তো আজকে আমরা পড়বো ক্লাস টুয়েলভের বেঙ্গল মিডিয়ামের মানে WBCHSC বোর্ডের আলোর প্রতিসরণ স্টার্ট করেছিলাম। আলোর প্রতিসরণের পার্ট 5 পর্যন্ত আমাদের হয়ে গেছে, মানে প্রিজম পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা পাতলা প্রিজম বা থিন প্রিজম নিয়ে আলোচনা করব। এই পার্টটা হলে আলোর প্রতিসরণের ফার্স্ট পার্ট শেষ হয়ে যাবে, মানে এবার লেন্স নিয়ে পড়াশোনা করতে হবে। ওকে, তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও খুব ভালো আছি। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে আবারও বলছি, খাতা পেন নিয়ে তুই নোটস বানাতে বানাতে পড়াশোনাটা কর, তাই তোর মনে হবে আমি লাইভ ক্লাস করছি, আরও ভালো বুঝতে পারবি। আর যারা পার্ট 5 পার্ট 4 এগুলো দেখিসনি, তুই প্লেলিস্টে গিয়ে তুই এমনি ইউটিউবে গিয়ে সার্চ মার ফিজিক্স মন্ত্রা আলোর প্রতিসরণ ক্লাস 12, পুরো পরপর পার্ট চলে আসবে, সেইগুলো দেখে তারপর পার্ট 6-এ আয়। তো চল শুরু করি আজকের ক্লাস। তো স্যার লাস্ট দিন আমরা পড়েছিলাম, মানে পার্ট 5-এ আমরা প্রিজম নিয়ে কথাবার্তা বলেছিলাম। আমি আশা রাখছি যে তোরা সেটা পড়েছিস এবং নোটস রেডি করেছিস। তো আজকে পাতলা প্রিজম নিয়ে কথা বলবো। হেডিং সেটাই মেরেছি যে পাতলা প্রিজম বা থিন প্রিজম কি। থিন প্রিজম মানে হচ্ছে যে প্রিজমের প্রতিসারক কোণ প্রিজমের প্রতিসারক কোণকে আমরা কি দিয়ে ডিনোট করতাম স্যার? ক্যাপিটাল এ। দ্যাট মিন্স ক্যাপিটাল এ। প্রিজমের প্রতিসারক কোণ 10 ডিগ্রি এর বেশি হয় না, খুব সামান্য। প্রিজম কোণ কি হয় স্যার? প্রিজমের প্রতিসারক কোণটা এমনি আমরা জানি কনস্ট্যান্ট, ধ্রুবক। সেটা 10 ডিগ্রির বেশি হবে না, 10 ডিগ্রির কম হবে, তাকেই বলবো প্রিজম পাতলা। সেই প্রিজমটাকে আমরা বলবো পাতলা প্রিজম বা থিন প্রিজম। থিন প্রিজমের ক্ষেত্রে তাহলে আমাকে বল, এই যে আপাতন কোণ, প্রতিসরণ কোণ, এগুলো কি হবে? খুবই ক্ষুদ্র হবে। ইয়েস স্যার। কেন স্যার? স্যার এমনি প্রিজমটা দেখ হেভি ক্ষুদ্র, প্রিজম কোণ হেভি অনেক ছোট, মানে তোর প্রিজমটা এরকম ধরনের, এইরকম এরকম। দিস ইজ প্রিজম অ্যাঙ্গেল, এ বি সি। সো আই আর I1 I2 আর এগুলো কি হবে? খুব ক্ষুদ্র হবে। এইটার উপর বেস করে এই পাতলা প্রিজমের ক্ষেত্রে যে চ্যুতি কোণ, রশ্মির চ্যুতি কোণ যেটা হয়, বা বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এর আলাদা একটা এক্সপ্রেশন আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, গাণিতিক সমীকরণটা এর আলাদা। আমরা নর্মাল প্রিজমের ক্ষেত্রে যেটা জানতাম সেটা নয়, এখানে একটু আলাদা। তো সেইটাকে আমরা প্রমাণ করব, সেইটা প্রথম আমরা প্রমাণ করে স্টার্ট করব পাতলা প্রিজম নিয়ে কথাবার্তা। তো চল হেডিং মার যে পাতলা প্রিজমের জন্য বা পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালা প্রতিষ্ঠা করো। এরকমভাবে দেবে। যারা ইংলিশ মিডিয়ামের দেখছিস তারা এরকম লিখতে পারিস, রাইট দ্য অর এক্সপ্রেস দ্য ডেরিভেশন ফর দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফর আ থিন প্রিজম, এরকম হেডিং মারতে পারিস। তো পুট দ্য হেডিং। চলো, তার মানে আমরা হেডিং নিয়েছি কি, পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালা নির্ণয় করো। স্যার এটা একটা পাতলা প্রিজম ABC, PQ রশ্মি AB প্রতিসারক তলে পড়েছে, দিয়ে QR পথে প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে RS পথে প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তল দিয়ে নির্গত হয়েছে। এখন এই যে R1 I1 R2 I2 এগুলো কি হবে? খুব ক্ষুদ্র। তুই লেখ ABC প্রিজমের, ABC একটি পাতলা প্রিজম, বা প্রিজম যার প্রিজম কোণ বা প্রতিসারক কোণ, এটাও লিখতে পারিস A, খুব ক্ষুদ্র। হ্যাঁ স্যার,
যেগুলো তুই জানিস সেগুলো লিখে ফেলবি। এরপর পি কিউ রশ্মি, পি কিউ আপতিত রশ্মি, আপতিত রশ্মি প্রিজমের এবি প্রতিসারক তলে, প্রিজমের এবি প্রতিসারক তলে, এবি প্রতিসারক তলে, প্রতিসারক তলে আপতিত হয়ে, আপতিত হয়ে, আপতিত হয়েছে কত, আচ্ছা তলে I1 আপতন কোণে লিখ, I1 আপতন কোণে, I1 আপতন কোণে আপতিত হয়ে, আপতিত হয়ে কিউ আর পথে, কিউ আর পথে প্রিজমের মধ্যে দিয়ে, প্রিজমের মধ্যে দিয়ে, মধ্যে দিয়ে গিয়ে আর এস, এই যে আর এস পথে I2 নির্গমন কোণে, I2 নির্গমন কোণে, নির্গমন কোণে নির্গত হয়েছে, নির্গত হয়েছে। স্যার এরকম ভাবে তুই চিত্র দেখে লিখতে পারবি না? বল। পারবো স্যার। এখন এখানে, এখানে I1 খুব ক্ষুদ্র হওয়ায়, I1 খুব ক্ষুদ্র হওয়ায়, ক্ষুদ্র হওয়ায়, I1 ক্ষুদ্র হওয়ায় R1, R2 এবং I2 ও খুব, I2 খুবই ক্ষুদ্র হয়, খুবই ক্ষুদ্র হয়। এখন দেখ একটা জিনিস, দেখ এই যত ক্ষুদ্র হবে না, এই কোণটা যত ক্ষুদ্র হবে, রশ্মিটা দেখ যে আপতিত রশ্মি, সে বেশিরভাগ টাইমেই কি হবে, লম্বভাবে আসার চান্সেস বেড়ে যাবে। হয় লম্ব হবে আর নয়তো প্রায় প্রায় লম্ব আপতনের মতন হবে, হবে স্যার। যখনই এইটা, এই অ্যাঙ্গেল যত ছোট হবে, এই রশ্মি কি হবে, তত লম্ব আপতন হবে, মানে একদম অবিলম্ব বরাবর নয়তো অবিলম্ব জাস্ট পাশ দিয়ে আসবে, প্রায় প্রায় লম্ব আপতন হয়ে যাবে। দেখবো পরে, দেখছি। আচ্ছা স্যার লিখলাম। আচ্ছা এই প্রিজমটার প্রতিসরাঙ্ক বলে নে। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ, উপাদানের প্রতিসরাঙ্ক, উপাদানের প্রতিসরাঙ্ক মিউ, প্রতিসরাঙ্ক মিউ যা তুই জানিস আগে লিখে ফেলবি। তাহলে এখানে বায়ু, এখানে কি, এখানে মিউ প্রতিসরাঙ্ক, আবার এইখানে কি বায়ু। তাহলে কিউ বিন্দুতে যদি আমি স্নেলের সূত্র লাগাই কি হবে, কিউ বিন্দুতে, কিউ বিন্দুতে স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী, সূত্রানুযায়ী বলো কি হবে স্যার? আঁকায় এসো, আঁকায় এসো। 1 ইন্টু আই সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1, এটা স্যার R1, এটা R1, R1। তাহলে আমি ডাইরেক্টলি লিখতে পারবো সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1, সাইন R1। এখন দেখ যদি থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা প্রায় প্রায় কার সমান হয়ে যায়, থিটার। আচ্ছা স্যার, তার মানে আমি এটাকে লিখতে পারবো I1 ইজ ইকুয়াল টু মিউ টাইমস অফ R1। কেন? যেহেতু থিটা ক্ষুদ্র হলে, থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা, সাইন থিটা প্রায় প্রায় থিটার সমান হয়, এটা লিখতে পারবো। বেশ স্যার, আবার দেখো এই আর বিন্দুতে স্নেলের সূত্র ইউজ করি, বলো। আর বিন্দুতে, আর বিন্দুতে স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী
কি লিখতে পারবো স্যার? দেখো এখানে লেখো মিউ ইন্টু সাইন R2 ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন I2। তার মানে আমি বলতে পারবো সাইন I2 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R2। সেম ভাবে স্যার এখান থেকেও কি লিখতে পারবো, থিটা খুব ক্ষুদ্র হলে I2 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু R2। থাক, আর তোকে এখানে লিখতে হবে না, এটা তুই লিখে ফেলেছিস একবার, স্যার বুঝে যাবেন বা ম্যাডাম বুঝে যাবেন। আচ্ছা, এরপর আমরা রশ্মির চ্যুতির ক্ষেত্রে কি জানতাম? প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা ছিল, চ্যুতিকোণ ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এটা ছিল। তাহলে দেখ আমি এইটা থেকে লিখছি ডেল্টা ক্যান বি রিটেন অ্যাজ I1 এর জায়গায় কি লিখতে পারবো মিউ R1 প্লাস I2 এর জায়গায় লিখতে পারবো মিউ R2 মাইনাস A। তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ ইন্টু R1 প্লাস R2 মাইনাস A, বা ডেল্টা ইজ ইকুয়াল টু, তুই আমাকে বল R1 প্লাস R2 সমান কি ছিল? A ছিল। আচ্ছা, তাহলে মিউ ইন্টু A মাইনাস A। কেন স্যার? যেহেতু R1 প্লাস R2 সমান A, প্রিজম থেকে আমরা পেয়েছিলাম। বা এইখান থেকে ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু A, এটা কমন চলে গেল। এইটা হচ্ছে চ্যুতিকোণের রাশিমালা পাতলা প্রিজমের জন্য। তার মানে দেখ প্রিজমের ক্ষেত্রে, পাতলা প্রিজমের ক্ষেত্রে ডেল্টা ইজ ডিপেন্ডিং আপন A অ্যান্ড মিউ। মিউ তো কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট। তার মানে কি স্যার এই ডেল্টাটা কনস্ট্যান্ট, ধ্রুবক? ইয়েস স্যার, ধ্রুবক। পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ কি হয়? ধ্রুবকই থাকে। আর পাতলা প্রিজমের ক্ষেত্রে আপতনের রশ্মির, এগুলো পয়েন্ট স্যার, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পাতলা প্রিজমে রশ্মির লম্ব আপতন বা প্রায় লম্ব আপতন ঘটে। হয় এক্স্যাক্ট পারপেন্ডিকুলারলি পড়বে, মানে I1 0 হবে লম্ব আপতনে, পারপেন্ডিকুলার মানে অভিলম্ব বরাবর পড়ছে। আর অ্যাঙ্গেলটা আমরা কোথা থেকে নিতাম? অভিলম্ব থেকে। অভিলম্ব অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। প্রায় লম্ব আপতন হয়। স্যার ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট জিনিস যেটা জানলি এইখান থেকে দেখ, এইটার ক্ষেত্রে I1 হয় 0 হবে বা I1 নিয়ারলি 0 হবে, প্রায় 0 হবে। বাট I1 যদি 0 হয় R1 ও স্যার 0 হবে। ইয়েস স্যার। হলে R1 0, তাহলে একটু ডিপেন্ডই করছে না? ডিপেন্ড করছেই না। তার মানে ওই জন্যই তো বললাম যে ডেল্টা কি ধ্রুবক থাকে পাতলা প্রিজমে। পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির আপতন কোণের উপর চ্যুতিকোণ নির্ভরই করে না। তাহলে পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ কার উপর নির্ভর করে? এক হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ এবং হচ্ছে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, অ্যান্ড দ্যাট কনস্ট্যান্টস। মিউ ও কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট। তার মানে কি স্যার চ্যুতিকোণ কি হয় পাতলা প্রিজমে? ধ্রুবক হয়। মনে থাকবে না? থাকবে না স্যার, ইম্পর্টেন্ট স্যার। কোশ্চেন নেবেই রকম জায়গা থেকে, তোকে ভিতর থেকে খুঁটিয়ে একটু কোশ্চেন দিলেই তুই দেখ লিখতে পারতিস না, এবার লিখতে পারবি। জিনিসগুলো জানার দরকার, ওই জন্য আমি এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোকে লিখলাম। R1 হলে R1 0 হয়, তখন ডেল্টা আপতন কোণের উপর নির্ভর করে না। আপতন
কোণের উপর নির্ভর করে না, কোণের উপর নির্ভর নির্ভর করে না, নির্ভর করে না। এবার এই টার্মটা দেখ, টার্মটা দেখ স্যার, এ 10 ডিগ্রির কম, মিউ 1-এর জাস্ট একটু বেশি হয়, 1.3 বা 1.4, তাহলে 0.4 × 8 আরও কম নয়, মানে চ্যুতি কি হয়, পাতলা প্রিজমের চ্যুতি সব থেকে কম হয়, মানে রশ্মির চ্যুতি প্রায় প্রায় ঘটে না ধরে নিলেও চলে, কম, অনেক কম, অনেক কম। এটা 8 ডিগ্রি ধর, 8 ডিগ্রি বা 10 ডিগ্রি ধর না, 10 × 0.5 ধর, 5 ডিগ্রি, জাস্ট 5 ডিগ্রি যাবে সরে, একটা রশ্মি এরকমভাবে যাচ্ছে, 5 ডিগ্রি জাস্ট বিচ্যুতি ঘটবে। তার মানে পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কি হয়, রশ্মির চ্যুতি প্রায় হয় না ধরলেই চলে, আর হলেও সেটা কত হবে, ম্যাক্সিমাম কত, 5-6 ডিগ্রি হবে। সরি, বুঝতে পেরেছিস তো? এই জন্যে থিন প্রিজম স্যার আমাদের ইম্পর্টেন্ট, ওই জন্যে আমরা থিন প্রিজম পড়ি। তার মানে আমি যদি না রশ্মির বিচ্যুতি ঘটাতে চাই, তাহলে আমার পাতলা প্রিজম ব্যবহার করা সুবিধা হয়েছে। এই ছিল। নেক্সট হেডিং মারবি, নেক্সট হেডিং দিবি কি, বোর্ডে আমি হেডিং দিচ্ছি, দেখ কি হেডিং করেছি, প্রিজম থেকে রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের প্রতিসারক কোণের সীমাস্থ মান। প্রতিসারক কোণ মানে এ, এই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হলে বা সর্বোচ্চ এ কত হলে রশ্মিটা দ্বিতীয় তল থেকে বেরোবে না, বেরোবে না মানে তুই দেখতে পাবি না। লাস্ট কেস যদি বিভেদ তল ঘেঁষে বেরোয় তখনও পর্যন্ত দেখতে পাবি, এরপরে যদি হয়, এরপরে কি হবে, রশ্মি ভিতরে চলে আসবে আর দেখতে পাবি না। সো আমি একটা রশ্মি নিয়েছি পিকিউ, কিউ আর পথে প্রিজমের মধ্যে দিয়ে গেছে, আর এস পথে প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তল ঘেঁষে যদি নির্গত হয়, তবেই রশ্মিটা দেখতে পাবি না ওই দিকের পরে। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। কোশ্চেন কোথা থেকে দেয় সেটাও বলে দেবো আমি, কিরম ভাবে কোশ্চেনটা দেয়। তাহলে স্যার আমি এইটা আপতন কোণ I1, এইটা R1, এইটা R2, এইটা I2, তার মানে রশ্মি, যে নির্গত রশ্মি তাকে কি প্রিজমের তল ঘেঁষে বেরোতে হবে, তখনও পর্যন্ত দেখতে পাবো। এরপর যদি হয়ে যায়, এর পরের রশ্মিটা দেখতে পাবি না, সেটা তো ভিতরে চলে আসবে। এই কন্ডিশনটা আমাদের দেখতে হবে, তার জন্য এই এ প্রিজমের প্রতিসারক কোণ ম্যাক্সিমাম কত হতে পারে, স্যার বিশাল ইম্পর্টেন্ট। তো দেখ I2 যদি 90 হয়, তার মানে ডেফিনেটলি এই R2টা কি, θc, সংকট কোণের সমান, লিখে ফেলো। এখানে এখানে R2 হচ্ছে θc এর সমান। θc কি, যেখানে θc হলো সংকট কোণ, যেখানে θc কি, θc হলো সংকট কোণ, সংকট কোণ। ওকে স্যার, বুঝলাম। আর কি, এবং I2 কত পেয়েছিস, I2 পেয়েছিস 90 ডিগ্রি। আর একটা কি জানিস, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, প্রিজমের, তুই যেগুলো জানিস আগে লিখে ফেলবি, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, উপাদানের প্রতিসরাঙ্ক, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত, মিউ, প্রতিসরাঙ্ক মিউ। স্যার এটা কিন্তু পাতলা প্রিজমের জন্য নয়, পাতলা প্রিজম হলে কন্ডিশন আলাদা হয়, হয়েছে নর্মাল, আমরা যে নর্মাল প্রিজমের জন্য করছিলাম তার জন্য। বেশ স্যার, এখন তুই দেখ, আমি যদি এই পয়েন্টে মানে কিউ বিন্দুতে স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, কিউ বিন্দুতে স্নেলের সূত্রানুযায়ী কি লিখতে পারবো স্যার? স্নেল কি বলছিলেন, বিজ্ঞানী স্নেল বলেছিলেন sin I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1। চলো লেখো, sin I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1। রেখে দাও 1 নম্বর, 1 নম্বর দিয়ে রেখে দাও। এরপর আবার এইখানে আর বিন্দুতে স্নেলের সূত্র অ্যাপ্লাই করব। আর বিন্দুতে আমি বার করতে কি চাইছি,
স্যার এর মান, এর শুধু মান নয়, ম্যাক্সিমাম কত, সর্বোচ্চ। আর বিন্দুতে স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী কি লিখতে পারবো বলো, বলো? সাইন মিউ ইন্টু সাইন আর টু সমান 1 ইন্টু সাইন আই টু। তাহলে আমি এরকম লিখি, মিউ ইন্টু সাইন আর টু ইজ ইকুয়াল টু আমাদের সাইন আই টু, সাইন আই টু, বা মিউ ইন্টু সাইন, স্যার আর টু মানেই তো থিটা সি, লিখে ফেলো। আর সাইন আই টু মানে সাইন আই টু কত, 90 ডিগ্রি, লিখে ফেলো। তাহলে এইখান থেকে মিউ ইন্টু সাইন থিটা সি সমান 1। তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো সাইন থিটা সি সমান 1/মিউ, যেটা আমি বলেছিলাম মনে রাখতে। কস থিটা সিটাও মনে রাখতে পারি, বা আমি এইটাও লিখতে পারবো থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/মিউ। ওকে স্যার, তুই দেখিয়ে দিলি যে আমি এটা নিয়ে এলাম, তুই ডাইরেক্ট লিখে দিলে হবে না। আচ্ছা স্যার, আমি বার করতে কি চাইছি, এ কি। তাহলে বল আমাকে প্রিজমে রশ্মির প্রতিসরণের সময়, রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে কি লিখতে পারবো স্যার? স্যার দেখো, চ্যুতি কোণের কোনো গন্ধ নেই এখানে, তার মানে ওটা দরকার নেই। আর একটা কি জানতাম হচ্ছে R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে এবার করে নিয়ে চলে আসতে পারো, বা এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 মানেই তো স্যার থিটা সি। হ্যাঁ স্যার, এবার দেখ, বা এ ইজ ইকুয়াল টু, তুই আমাকে এইখান থেকে বল সাইন I1 সমান সাইন R1। তাহলে কি আমি বলতে পারবো এইখান থেকে R1 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ। মিউটা এইদিকে গেল, সাইন I1 বাই মিউ, R1 মানে কি সাইন ইনভার্স হয়ে যাবে, ওইটাকে পুট কর, কি পেলুম, সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস থিটা সি মানে কি জানি আমি স্যার, সাইন ইনভার্স 1/মিউ। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম সীমাস্থ বা সর্বোচ্চ প্রিজম কোণ বা প্রিজমের প্রতিসারক কোণ এইটা। এর যদি বেশি হয়ে যায়, এই যে ইকুয়েশনটা এসছে, এর বেশি হয়ে গেলে তুই আর রশ্মি দেখতে পাবি না। বুঝেছিস না বুঝিস? একদম ইজি প্রমাণ। এবার দেখ, ডিপেন্ড কার উপর করছে, এটা কার উপর ডিপেন্ড করছে, I1। আচ্ছা, I1 আপতন কোণ, আর একটা কি মিউ, মানে উপাদানের প্রতিসরাঙ্ক, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক। তাহলে এই I1টা আমার হাতে, আমি যেমন I1 দেবো সেই এ হবে, মিউ তো কনস্ট্যান্ট। ইয়েস স্যার, বিশেষ ক্ষেত্র। স্যার এই বিশেষ ক্ষেত্র থেকেই কোশ্চেন দেয়, চলে এসো এইদিকে এসো। প্রথমে বিশেষ ক্ষেত্র 1, স্পেশাল কেস, কাকার স্পেশাল চা, বুঝলি তো, কেস এইগুলো থেকেই কোশ্চেন দেয়। প্রথম কেস কি, 1 নম্বর, তুই ভাব আপতন কোণ 0 হতে পারে, মানে রশ্মি অভিলম্ব বরাবর পড়ছে, মানে লম্ব আপতন হচ্ছে, ফার্স্ট কেস। রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে, অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। বসাও, এ তো সাইন 0 হয়ে যাবে স্যার, সাইন 0, এখানে ভ্যালু বসালে সাইন 0, সাইন 0 মান কত, 0, মানে এই টানটা 0। তখন এ সমান সাইন ইনভার্স 1/মিউ। তার মানে
স্যার এইটাই আমার ছিল না, থিটা সি। ইয়েস স্যার। আচ্ছা, লম্ব আপতনের ক্ষেত্রে, রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে সংকট কোণটা যে ভ্যালু হবে, প্রিজমের প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত হবে, ওই সংকট কোণের সমান। আচ্ছা, এটাই তো ছিল থিটা সি। এই যে স্যার সাইন থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/u। আচ্ছা, তার মানে রশ্মি যখন লম্বভাবে আপতিত হবে বা লম্ব আপতনের ক্ষেত্রে প্রিজম কোণের সর্বোচ্চ মান কত হবে, সংকট কোণের সমান। স্যার প্রিজমের কোণটা তো কনস্ট্যান্ট হতো। ইয়েস স্যার, এখানে দেখো থিটা সিও কনস্ট্যান্ট, আমি বলেছিলাম সংকট কোণ কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয়, মিলছে স্যার। নেক্সট কেস, এই কেসটা দেয়। আর একটা কেস, সেকেন্ড কেসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোকে প্রমাণ করতে দেবে। 2 নম্বর কেস, যদি রশ্মি, দেখ একটা দেখলি এরকম লম্বভাবে আসছে, আর একটা কি একদম 90 ডিগ্রি করে আসছে, মানে বিভেদ তল ঘেঁষে যদি আপতন হয় রশ্মি, ওইটাই স্যার বেশি ইম্পর্টেন্ট। যদি রশ্মি বিভেদ তল ঘেঁষে, বিভেদ তল বা বিভেদ তল না লিখে এটা লেখ, যদি রশ্মি প্রিজমের প্রথম প্রতিসারক তল, প্রথম প্রতিসারক তল ঘেঁষে আপতিত হয়, তল ঘেঁষে আপতিত হয়, অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে ভাব, আমি একে দেখাচ্ছি, দেখ তোমার রশ্মিটা স্যার এরকম ভাবে আসবে, অন্য কালি নেই, দাঁড়া অন্য কালি নেই, রশ্মিটা অ্যাকচুয়াল আসছে হচ্ছে এরকম ভাবে, আসছে, এরকম ভাবে আসছে 90 ডিগ্রি। তখন এটা কত হবে, 90 ডিগ্রি। আগেরটা কিরকম আসছিল বলতো, আগেরটা আসছিল এরকম ভাবে, আগেরটা আসছিল পুরো লম্বভাবে আপতিত হচ্ছিল, এরকম লম্বভাবে আপতিত হচ্ছিল। তাহলে একটা কেস পেলি আপতিত রশ্মি লম্বভাবে পড়বে বা লম্ব আপতন, আর একটা কি করলি, প্রতিসারক তল ঘেঁষে আসবে। চলো তখন দেখি, I1 কত, 90 ডিগ্রি। তার মানে তখন A ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, সাইন I1 এর মান কত স্যার, 90, সাইন 90 ডিগ্রি বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1/μ, এটা পাবো স্যার। সাইন 90 কত, 1, তার মানে A ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/μ প্লাস সাইন ইনভার্স 1/μ, বা A is equal to 2 times of sin inverse 1/μ। যদি প্রতিসরাঙ্ক দিয়ে বলে তাহলে এটা রাখবি স্যার, এটাই আমার কি ছিল, সংকট কোণ, বা A is equal to 2 times of theta c। যদি আপতিত রশ্মি বিভেদ তল মানে প্রতিসারক তল ঘেঁষে আপতিত হয়, তখন প্রিজম কোণের সর্বোচ্চ মান হবে সংকট কোণের দ্বিগুণ। কি হবে, সংকট কোণের দ্বিগুণ। তোকে কোশ্চেনটা এরকম দেবে যে একটি প্রিজমের ক্ষেত্রে আপতিত রশ্মি যদি প্রতিসারক তল ঘেঁষে আপতিত হয়, তখন প্রিজম কোণের সর্বোচ্চ মান কত হয়, এটা দিতে পারে। কিংবা এরকম দিতে পারে, দেখাও যে প্রিজম কোণের মান সংকট কোণের দ্বিগুণের সমান, এরকমও দিতে পারে। কিংবা বলতে পারে, দেখাও যে এ যদি সংকট কোণের দ্বিগুণের বেশি হয়ে যায়, A গ্রেটার দেন 2 থিটা সি, তখন আর রশ্মিটা দেখতে পাওয়া যাবে না। 3-4টে ভাবে ঘুরিয়ে দিতে পারে, বাট দ্য থিওরি ইজ সেম। তোকে এইখান পর্যন্ত প্রমাণ করতে হবে, করে শুধু সেকেন্ড কেসটা অ্যাপ্লাই করতে হবে, বিশেষ ক্ষেত্রটা। আশা করছি বুঝতে পেরেছি স্যার, ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি A 2 থিটা সির বেশি হয়ে যায়, যদি অবশ্যই বিভেদ তল বা প্রতিসারক তল ঘেঁষে আপতিত হল,
তখন আর রশ্মিটা দেখতে পাবি না। আর যদি রশ্মির লম্ব আপতন হয় তখন থিটা প্রিজম কোণের সর্বোচ্চ মান যদি সংকট কোণের বেশি হয়ে যায় তাহলে আর রশ্মিটা দেখতে পাবি না, বাইরে বেরোবে না। বুঝতে পেরেছিস? নেক্সট আবার এই সেম আঁকাতে আর একটা থিওরি দেয়, হেডিং দেয়। দেখ কি হেডিং মেরেছি, কোনো প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপতন কোণের সীমাস্ত মান কত হবে। এবার আপতন কোণটা দেখবো, এইটার ম্যাক্সিমাম ভ্যালু দেখবো। রশ্মি না পাওয়া মানে বুঝবি সেকেন্ড তলে বা দ্বিতীয় তলে, প্রতিসারক তলে রশ্মি কি হবে, বিভেদ তল হিসেবে বেরোবে। সেম আঁকা এঁকেছি, তুই লিখে ফেলবি এবিসি একটি প্রিজম, লিখে ফেল এনে এবিসি একটি প্রিজম যার প্রতিসারক কোণ বা প্রিজম কোণ লিখতে পারিস, প্রতিসারক কোণ এ এবং উপাদানের প্রতিসরাঙ্ক এবং ইহার উপাদানের প্রতিসরাঙ্ক লিখতে হবে, ইহার উপাদানের প্রতিসরাঙ্ক মিন। I1 আপতন কোণ, I2 90 ডিগ্রি, R2 ডেফিনাইটলি যখন এরকম হবে R2 কি স্যার থিটাসির সমান। এখানে I1 হলো আপতন কোণ, এবার দেখ আমি আর লিখছি না, তোরা লিখতেই পারিস যে PQ রশ্মি I1 কোণে আপতিত হয়ে প্রিজমের মধ্যে দিয়ে QR পথে গিয়ে দ্বিতীয় তলে RS গতিপথে রশ্মিটি নির্গত হয়েছে, লিখে দিতে পারি। তাহলে R2 সমান থিটাসি এবং I2 সমান 90 ডিগ্রি। এটা আমরা জানি। আচ্ছা স্যার, এবার শোন আর কি স্যার, কিউ বিন্দুতে যদি আমাকে বার করতে হবে কি I1 এর ম্যাক্সিমাম কত হলে I1 শরীরটা একটু খারাপ, সর্দি করেছে, চলে। এই I1 ম্যাক্সিমাম কত হলে দ্বিতীয় তল থেকে রশ্মিটা বেরোবে না, গোদা বাংলায় ওটা আমাকে বার করতে হবে। উই নিড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ I1। আচ্ছা তাহলে তুই আগে বল এখানে, আচ্ছা এরকম দেখ, কিউ বিন্দুতে স্নেলের সূত্রানুযায়ী বলো কি লিখতে পারবো, স্নেলের সূত্রানুযায়ী সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1 লিখতে পারবো। এটা থাক এবং আবার আর বিন্দুতে মানে এইখানে স্নেলের সূত্রানুযায়ী, তোকে যেটাই দিক দেখ একই ধরনের প্রমাণ। স্নেলের সূত্রানুযায়ী কি লিখতে পারবো স্যার, সাইন R2 মিউ ইন্টু সাইন R2 ইজ ইকুয়াল টু সাইন I2। হ্যাঁ স্যার, এই যে মিউ ইন্টু সাইন R2 ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন I2। এখন তুই আমায় বল R2 মানে কি, R2 মানে থিটাসি, সো ইট ক্যান বি রিটেন অ্যাজ সাইন থিটাসি। I2 ইজ 90 ডিগ্রি, সো সাইন 90 ডিগ্রি। নাও সাইন 90 ডিগ্রি ইজ 1, পরের পাতায় যাচ্ছি। তাহলে মিউ ইন্টু সাইন থিটাসি ইজ ইকুয়াল টু 1 বা সাইন থিটাসি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ, যেটা আমরা জানতাম সেটা তুই দেখিয়ে দিলি প্রমাণ করে। অতএব তুই আমাকে বল কস থিটাসি কত হবে। আমি জানি মুখস্থ রাখবি,
কিন্তু তবু এইখানে প্রমাণ করে দেখা, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সি, ফর্মুলা স্যার কস থিটা সি। তাহলে √1 মাইনাস এটা কি হবে 1 বাই মিউ স্কোয়ার, তাহলে এটা কত হবে √μ স্কোয়ার মাইনাস 1, এলসিএম করে দিলুম, মিউ স্কোয়ারটা রুটের বাইরে বেরোলে মিউ, দিস ইজ কস থিটা সি। বার করে রাখলি দুটো ভ্যালু। এবার দেখ আমাকে বার করতে হবে কি I1। আচ্ছা, আমরা জানি প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি জানতাম স্যার, আমি আবারও বলছি চ্যুতি কোণের কোনো এইখানে গন্ধ নেই, তার মানে আমরা জানতাম R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু A। এই ইকুয়েশনটাকে কাজে লাগাবো। তাহলে এখান থেকে স্যার আমি লিখতে পারবো R1 প্লাস থিটা সি, কারণ R2টাই থিটা সি, বা R1 ইজ ইকুয়াল টু A মাইনাস থিটা সি। এই দেখ চলে এসছে। এ ধ্রুবক প্রিজমের কোণ বা প্রতিসারক কোণ প্রিজমের, থিটা সি সংকট কোণ ধ্রুবক, তার মানে R1 সবসময় একটা ধ্রুবক হবে। আমাকে বার করতে হবে I1। এইখানে আয়, দেখ এই ইকুয়েশনটাকে 1 নম্বর দিয়ে ফেলে রেখে, তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, ওইখানে বসিয়ে দে খালি ভ্যালুটা, সমীকরণ থেকে পাই কি পাবো, সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1, সাইন R1 এর জায়গায় বসিয়ে দে A মাইনাস থিটা সি। সব কনস্ট্যান্টলি চলে এসছে, তোর I1 চলে এসছে। আমি তো I1 এরই সর্বোচ্চ, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ I1, তাই এর সীমাস্ত মান আপতন কোণের। তাহলে এইখান থেকে একটু ফর্মুলাটাকে ভেঙে নে, সাইন I1 মিউ ইন্টু, স্যার এইটাকে আমরা লিখতে পারবো সাইন A মাইনাস বি এর ফর্মুলা, সাইন A কস থিটা সি মাইনাস cos A sin থিটা সি। ইয়েস স্যার। তাহলে সাইন I1 মিউ ইন্টু সাইন A ইন্টু cos থিটা সি কত আছে দেখ, √μ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ মাইনাস cos A ইন্টু 1 বাই মিউ। তাহলে মিউটা 1 বাই মিউটা ভিতরে নিয়ে চলে যা, কেটে যাবে, কেটে গেলে তুই পেলি সাইন I1 সমান √μ স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন A মাইনাস cos A। দিস ইজ ইয়োর ম্যাক্সিমাম ভ্যালু অফ আপতন কোণ। এটা হচ্ছে সীমাস্ত মান কার, আপতন কোণের, যার জন্যে রশ্মিটা এই দ্বিতীয় তল থেকে বেরোবে না। আর এইখানে তো স্যার কোনো কেস নেই, কারণ তুই বার করবি আর I1 আপতন কোণ তোর উপরে, তুই তাকে লম্ব করতেও পারবি না, হবে কি করে হবে, তো সেই I1টাই বার করতে চাইছিস। এই ছিল স্যার অ্যাকচুয়ালি এর প্রমাণ। এই দুটো তিনটে যে প্রমাণ করলাম বিশেষ ক্ষেত্র নিয়ে, আগেরটা দুটো বিশেষ ক্ষেত্র আর এইটা নিয়ে, স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতি বছর এখান থেকে একটা কোশ্চেন দেয়, তবে বেশি দেয় হচ্ছে আগেরটা থেকে। এবার এর থেকে অঙ্কও আছে, আমি তোকে তোদের যে যারা ছায়ার বই ফলো করিস সেখানে দেখবি হটস নিউমেরিক্যাল বা একদম হাই অর্ডার থিঙ্কিং যে কোশ্চেনগুলো, সেইখান থেকে কিছু ভালো ভালো কোশ্চেন আছে, সেই তার দাগ নম্বরগুলো আমি বলে দেবো, সেইগুলো ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস কর। হয়েছে, চল দেখ এখানে আর একটু জিনিস আমরা জানবো, মানে আসে না কিন্তু তোর জানতে হবে, তোকে শিখতে এসছিস তো শিখতে হবে। কি হেডিং মেরেছি, পূর্ণ প্রতিফলক প্রিজম কাকে বলবো, যে প্রিজমটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এটাও আর এই বাহুটা সমান হবে, এখানে আঁকা হয় না, যাই হোক। যদি কোনো প্রিজম সমকোণী সমদ্বিবাহু প্রিজম হয়, সেই প্রিজমে আমরা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনাকে কাজে লাগিয়ে আমরা
প্রতিবিম্ব গঠন করতে পারবো। প্রতিবিম্ব গঠন করতে পারবো। দেখ এইখানে রশ্মির বিচ্যুতি কত ঘটেছে, 90 ডিগ্রি। রশ্মি যাওয়ার কথা এরকম সোজা, না গিয়ে এইদিকে, তাহলে কত হয়েছে, 90 ডিগ্রি। এই প্রিজমকে বলবো আমরা পূর্ণ প্রতিফলক প্রিজম। পূর্ণ প্রতিফলক কেন? পুরোটাই পুরো রশ্মিটাকেই প্রতিফলিত করে দেয়, পুরো রশ্মিটাকেই প্রতিফলিত করে দেয়। এমনি প্রতিফলনে কি হয়, আলোর তীব্রতা কমে যায়, ইন্টেন্সিটি কমে যায়, আমি বলেছিলাম। এইখানে কি হয়, যদি তুই যে ইন্টেন্সিটির লাইট আপতিত হচ্ছে, যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তারও কি হবে, উজ্জ্বলতা বাড়বে। কেন? প্রথম আর দ্বিতীয় তলে বারংবার, প্রথম আর দ্বিতীয় তলে মানে এরকম ভাবতে পারিস, প্রথম ও পশ্চাৎ মানে পরের, এইখানে যে পড়ছে পর পর রশ্মি আসছে আর এইখান দিয়ে পর পর বেরোচ্ছে। অ্যাজ এ রেজাল্ট তোর কি হবে, যে প্রতিবিম্বটা গঠন হচ্ছে সেটা উজ্জ্বল হবে। এইটা এর সুবিধে একটা। দ্বিতীয় সুবিধে কি, এর সাহায্যে আমরা রশ্মিগুলোকে একত্রিত করে একই জায়গায় নিয়ে আসতে পারি, একত্রিত করে একই জায়গায় আনতে পারি। এই হচ্ছে পূর্ণ প্রতিফলক প্রিজম এবং তার সুবিধা। অসুবিধাও আছে, অসুবিধেও আছে। এটা তুই জাস্ট রিডিং মারবি বইতে, কিচ্ছু দরকার নেই, রিডিং পড়বি। আর একটা কি হয়, এরপরে দেখ আমরা এই যে বিভিন্ন প্রিজম, মনে কর একটা পিকিউ, এবিসিডি প্রিজম, এবিসি প্রিজম, ও এখানে এটাও এবিসি নিয়েছি। প্রিজমের ক্ষেত্রে আমরা কি করতে পারি, রশ্মির 0 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে 0 ডিগ্রি রশ্মির চ্যুতি ঘটবে এবং প্রতিবিম্বটাকে সমশীর্ষ, মানে এরকম বস্তু এরকমই প্রতিবিম্ব দেখবে। অবশিষ্ট মানে উল্টানো, আর সমশীর্ষ মানে সোজা, সোজা প্রতিবিম্ব করা হয়। কত ডিগ্রি, একটা হয় 0 ডিগ্রি রশ্মির চ্যুতি করে, আর একটা 180 ডিগ্রি। 0 ডিগ্রির ক্ষেত্রে দেখ, এই রশ্মিটা এবি বস্তু, এই রশ্মি পড়ছে, এরপরে এইখান দিয়ে যাচ্ছে, আবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কি হচ্ছে, এরকম ভাবে বেরোচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দেখ তোর প্রতিবিম্বটা যে গঠন হয়েছে সেটা কি সমশীর্ষ, একই আকৃতির। আর দেখ চ্যুতি ঘটেই, রশ্মি সোজা যাওয়ার কথা ছিল, সোজাই গেছে। ওই জন্য এটাকে বলে 0 ডিগ্রি চ্যুতি, রশ্মির 0 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে প্রতিবিম্বকে সমশীর্ষ করা। একদম ইজি জিনিস, গাছ রিডিং মারবি। নেক্সট হচ্ছে যখন 180 ডিগ্রি, এটা ধর একটা এবিসি প্রিজম, এক্ষেত্রে দেখ রশ্মির কত 180 ডিগ্রির হয়েছে, দেখ যাওয়ার কথা এরকম, এসছে এই দিকে, প্রতিবিম্বটা কি করেছে, সমশীর্ষ। এইগুলোকে ইউজ করা যায় এরমভাবে, প্রতিবিম্বকে আমরা সমশীর্ষ করার জন্য আমরা আলোর প্রতিফলন, এই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনাটাকে কাজে লাগাই। আর একটা হয় প্রিজম বা প্রিজম, এই প্রিজম পেরিস্কোপ বা সরল পেরিস্কোপ। পেরিস্কোপে কি প্রিজম ইউজ করে এরকমভাবে আমরা করতে পারি, জাস্ট রিডিং মারবি আর কিছু নয়। এরপর এই চ্যাপ্টার শেষ, মানে প্রতিসরণটা আমি 6টা চ্যাপ্টারে করে দিলাম, এই 6টা পার্টে করে দিলাম। এরপর যারা আমাদের ছায়া প্রকাশনীর বই ইউজ করিস তাদের ক্ষেত্রে বলবো, হটসের কোশ্চেনগুলো, হাই অর্ডার থিঙ্কিং স্কিলস যে কোশ্চেনগুলো আছে, দেখ আমার হাতে বই আছে, সেইখান থেকে কোন কোন কোশ্চেনগুলো ভালো করে করবি দেখ। কোয়েশ্চেন নাম্বার 1, এগেন আই এম রিপিটিং, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 5 স্টার, কোয়েশ্চেন নাম্বার 8 স্টার। আচ্ছা, তারপরে তুই করতে সবই পারিস কিন্তু ওইগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10 ভালো কোশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12 ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন নাম্বার 14 3 স্টার কোশ্চেন, 14-এর কোশ্চেনটা, 14 নম্বরের কোশ্চেনটা 3 স্টার, 15 নম্বরের কোশ্চেন 3 স্টার, 16 নম্বরের কোশ্চেন 3 স্টার। তার মধ্যে এই যে 14, 15, 16 পরপর 3টে করলি, এই 3টের মধ্যে সব থেকে বেশি দেয় 14 আর 15টা, সব থেকে বেশি দেয় পরীক্ষায়, মানে মোস্ট অফ দ্য টাইমস এসছে। পার্শ্ব সরণ রিলেটেড, পার্শ্ব সরণের রাশিমালা ইম্পর্টেন্ট নয়, এই পার্শ্ব সরণ রিলেটেড আমি বলেছিলাম না 5টা থিওরি করাবো, পার্শ্ব সরণ একটা, এই দেখ এখানে 3টে। আচ্ছা, এরপর যা কোয়েশ্চেন নাম্বার 18 সিঙ্গেল স্টার কোশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19 ডবল স্টার কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20টা দেখতে পারিস। আচ্ছা, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 22-23 খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে দে একটা করে। কোশ্চেন নাম্বার 25 সংসার নমুনায় দিয়েছিল, খুবই ভালো কোশ্চেন, সিঙ্গেল স্টার। এই কোশ্চেনগুলো মোটামুটি করলেই হয়ে যাবে। আর একটা কোশ্চেন নাম্বার 27, কোয়েশ্চেন নাম্বার 27 স্যার 3 স্টার কোশ্চেন।
এইগুলো তুই কর, এই রিলেটেড কোশ্চেনে তুই পাবি পরীক্ষায়। এ কিন্তু এমসিকিউ নয়, আমি আবার বলছি, এমসিকিউ 110টা দিয়ে তার প্যাটার্নের কোশ্চেন পাওয়া যায়। এইখানে তুই এইগুলো করলে ডাইরেক্ট হুবহু উঠে চলে আসে কোশ্চেনে। এরপর তুই এইখানে স্যার নিউমেরিক্যালস কি প্র্যাকটিস করবো, নিউমেরিক্যালস প্র্যাকটিস করার জন্যে তুই সব নিউমেরিক্যালসই করতে পারিস, কিন্তু তার মধ্যে এইগুলো করিস। পেজ নাম্বার 89-এর 1, 2, 3, 4, 5 পরপর 5টা করলি। তারপর 8-এরটা করতে পারিস, 7, 8, 7, 8 করতে পারিস। সংকট কোণ রিলেটেড যে কোশ্চেন আছে দেখ 15, 16, 17 পরপর 3টে করতে পারিস। আচ্ছা এইখানে 11টা, তার আগে দেখ 11টাও করতে পারিস, ভালো কোশ্চেন। এরপর চলে যা, দেখবি কোশ্চেন কোথায় গেল, ওটা কোথায় গেল, হ্যাঁ পেজ নাম্বার 90 পেজের 29 আর 30, কোশ্চেন নাম্বার 29 আর 30 স্যার সিঙ্গেল স্টার কোশ্চেন, বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তারপর ওই একই 90 পাতার অ্যাডভান্স লেভেল যে নিউমেরিক্যালসগুলো আছে তার মধ্যে 1, 2, 2-এরটা স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে সিঙ্গেল স্টার। 4-এরটা সিঙ্গেল স্টার। আচ্ছা তারপরে তুই চলে যা একদম, তারপর মিক্সড ব্যাগ 91 পেজের মিক্সড ব্যাগের কোয়েশ্চেন নাম্বার 4-এর কোশ্চেনটা 3 স্টার কোশ্চেন, ওটাও এসি পার্শ্ব সরণ রিলেটেড, আমি বলেছিলাম 5টা থিওরি দেবো। আচ্ছা কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8, এই কোশ্চেনগুলো যদি তুই করে ফেলিস, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি পুরো থিওরি যতটা আছে তুই সব যদি করার পরে এই কোশ্চেনগুলো করিস, পরীক্ষায় একটা কোশ্চেনও বাইরে যাবে না। মানে তুই প্রায় 99% প্রিপেয়ার হয়ে যাবে, 98% প্রিপেয়ার হয়ে যাবে যদি এইগুলো করিস। আর এই পর্যন্ত থাকলো 6টা পার্ট। আমি কি করব, এরপরে প্রতি স্মরণের আমার যে অ্যাসাইনমেন্ট আমি আবার প্রোভাইড করে দেবো, সেই অ্যাসাইনমেন্টের কোশ্চেন লিখে উত্তর তুই নিজে করার চেষ্টা করবি, নিজে, সে বই দেখে হোক, যেখান থেকে দেখে হোক, স্যারের হেল্প নিয়ে হোক, কোশ্চেন আগে নিজে ট্রাই করবি, না পারলে তখন স্যারের হেল্প নিবি। হয়েছে? তো ভালো করে পড়াশোনা করতে থাক। ওতে অনেক নিউমেরিক্যালসও দেওয়া আছে, ভালো করে পড়াশোনা কর, প্র্যাকটিস কর, আর বারংবার বলছি যত তুই প্র্যাকটিস করবি তত তোর ভালো। এই পর্যন্তই থাকলো, চলো টাটা।